প্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় মার্কিন নির্বাচনে জো বাইডেনের জয়। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আবদুল্লাহ তাহের, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক শিবলি ইসলাম। আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি অধ্যাপক আবদুল্লাহ তাহের আপনার কাছে যেতে চাই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বেশ কয়েকদিনের শ্বাসরুদ্ধকর অবস্থা বলি বা অনেক টানাপোড়েনের পর অবশেষে জো বাইডেন জয় পেয়েছেন, এবং বিশেষ করে পেনসিলভেনিয়া এবং জর্জিয়া এবং নেভাডাতে যে জয় তার, সেটি অনেকটা নিয়েই অনেকে একটি সাধারণভাবে একটু উত্তেজনাকর অবস্থা তৈরি হয়েছিল। সেখান থেকে তিনি জয় পেয়েছেন, এবং তার এই জয়কে আপনি কীভাবে দেখছেন, এবং আগামী দিনের যে গণতন্ত্র, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যে গণতান্ত্রিক ব্যবস্থা একটি রোল মডেল, এবং সারা বিশ্বের গণতন্ত্রের ভবিষ্যৎই বা কী হতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ, এবং আমার সাথে আমার বিজ্ঞ সহ আলোচক এবং যিনি শিবলি ভাই যিনি যুক্ত হবেন, এবং সুপ্রিয় দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। তো গত কয়েকদিনের অনেকটা ক্রিকেট ম্যাচের মতো যে রুদ্ধশ্বাস মুহূর্ত আমরা পার করলাম, এবং অবশেষে আমরা গতকাল মোটামুটি নিশ্চিত হলাম যে, যদিও আমরা ধারণা করছিলাম, প্রজেকশন আসছিল, বাট অতটা নিশ্চিত হওয়া যাচ্ছিল না, কিন্তু গতকাল আমরা নিশ্চিত হলাম যে জো বাইডেন আলটিমেটলি আমাদের 46তম প্রেসিডেন্ট হলো আমেরিকার। তো দেখুন, প্রথমত এটার দুটা দিক আছে। আমি যদি বলি যে জো বাইডেনের বিজয়টা অবশ্যই একদিকে গণতন্ত্রের বিজয়, গণতন্ত্রের যে চেতনা সেটার বিজয়। যারা গণতন্ত্রকামী মানুষ, শান্তিপ্রিয় মানুষ, এবং যারা গণতন্ত্রের চেতনায় বিশ্বাস করে, যারা একটু সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি যারা নির্বাচন করতে চায়, প্রকৃত প্রতিনিধির শাসন ব্যবস্থা যারা চায়, তাদের জন্য জো বাইডেনের বিজয়টা অবশ্যই তাৎপর্যপূর্ণ। কারণ জো বাইডেনের বিজয় যদি না হতো, ট্রাম্প যদি বিজয় হতো, তাহলে একটু ট্রাম্পীয় যে মডেল বিশ্বে তৈরি হয়ে যাচ্ছিল, একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার এবং স্বৈরাচারী মনোভাব সম্পন্ন যে একটি শাসন ব্যবস্থা, এবং জনগণের মতামতকে ড্যাম কেয়ার করার যে একটি মানসিকতা যে শাসক গোষ্ঠী যারা আছে, তাদেরকে অনুপ্রাণিত করতো যদি ট্রাম্পের বিজয়টি হতো। তো ট্রাম্পের বিজয় না হয়ে জো বাইডেনের বিজয় অবশ্যই এদিক থেকে যদি দেখি শান্তিপ্রিয় এবং গণতন্ত্রকামী মানুষের জন্য একটি বড় বিজয় আমি বলবো। এবং দেখুন যে নির্বাচনে জো বাইডেন যেমন রেকর্ড পরিমাণ ভোট পেয়েছে, পাশাপাশি এটা কিন্তু একটু আবার অবাক করা বিষয়, ট্রাম্প কিন্তু ভোট একদম কম পায়নি, তার গতবারের ভোট কিন্তু কমেনি এবং বেড়েছে। এটা কিন্তু একটা অবাক করা বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে ট্রাম্পের এত নেতিবাচক প্রচারণা এবং বিশ্বব্যাপী যে ট্রাম্পের ইমেজ, সেটার পরও ট্রাম্প এতগুলো ভোট পেল, এটা কিন্তু একটু আসলেই গবেষণার বিষয় যে কেন এত নেতিবাচক প্রচারণার পরেও ট্রাম্প এত ভোট পেল। মার্কিন জনগণ যেটাকে আমরা গণতন্ত্রের সূতিকাগার, বা আমাদের যুক্তরাজ্যকে আমরা গণতন্ত্রের সূতিকাগার বলি, আমরা রোল মডেল বলি, সেখানেও ট্রাম্পের মতো ব্যক্তি কিভাবে এত ভোট পায়, এটা কিন্তু একটু অবশ্যই গবেষণার বিষয় রাখে। তো এটা গেলো আমি যেটা বললাম যে গণতন্ত্রের অবশ্যই বিজয়, কিন্তু পাশাপাশি জো বাইডেনকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু কিছুটা শঙ্কাও কিন্তু আবার আছে। আমি যদি আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকাই, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ইস্যুতে তাকাই, আপনি যেমন সর্বশেষ আমি আফগানিস্তানের কথা যদি বলি, ট্রাম্প থাকাকালীন কিন্তু আফগানিস্তানে আমেরিকান সৈন্যরা প্রত্যাহার হয়ে যাচ্ছিল এবং ধারাবাহিকভাবে এটা কমে যাচ্ছিল। কিন্তু জো বাইডেন কিন্তু বলেছে ট্রাম্পের অনেক নীতিকেই তিনি রিভার্স করে দিবেন। এখন আফগানিস্তানে ট্রাম্পের যে প্রক্রিয়া ছিল, সেটা জো বাইডেন কতটুকু ধারাবাহিকতা রক্ষা করবেন, ইরাক ইস্যুতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে কতটুকু জো বাইডেন ধারাবাহিকতা রক্ষা করবেন, এটা কিন্তু একটা আশঙ্কার বিষয়। কিছুটা কিন্তু শঙ্কা আমাদের রয়েই যায় যে জো বাইডেন একদিকে যেমন আমরা গণতন্ত্রে বিজয় পেলাম, পাশাপাশি আরেকটা কি আমরা অস্থিতিশীল মধ্যপ্রাচ্য কি পেতে যাচ্ছি? কারণ আইএস কিন্তু অনেকটাই নির্মূল হয়ে যাচ্ছে, বা হয়ে যাওয়ার পথে অনেকটাই কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তো সেটা কিন্তু একদিকে ট্রাম্পের জন্য, ট্রাম্পের পজিটিভ দিক যদি আমি বলি, যে আন্তর্জাতিক রাজনীতিতে যেটা আমাদের জন্য এটা আঞ্চলিক শান্তির জন্য কিন্তু এটা ভালো, কিন্তু এখন সেই অবস্থায় আসলে কি হবে এটা ঠিক এখনই বলা যাচ্ছে না।
আমাদেরকে অপেক্ষা করতে হবে। জো বাইডেনকে স্বাগত জানানোর পাশাপাশি আমরা আশা রাখতে চাই যে অবশ্যই মধ্যপ্রাচ্যে যে শান্তি সেটি বজায় থাকবে। আফগানিস্তান ইস্যুতে ট্রাম্প যেভাবে সৈন্য প্রত্যাহার করছিল সেই ধারাবাহিকতা জো বাইডেনও বজায় রাখবে। জি, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ শফিউল্লাহ, যেটি অধ্যাপক আবদুল্লাহ তাহের বলছিলেন যে ট্রাম্পের কিছু ভালো নীতির কথা তিনি বলেছিলেন, কিন্তু এটিও তো সত্য যে ট্রাম্প ইসরায়েলকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলিম বিশ্বের উপর তার একটি অঘোষিত চাপ ছিল, যেটা যার মুসলিম বিশ্ব যাতে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করে। আপনি জানেন যে তার ফলশ্রুতিতে তিনি দাবিও করেছিলেন এবার তিনি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। আরব আমিরাত বা ওমান একটা সম্পর্ক তৈরির একটা চুক্তিও বদ্ধ হয়েছেন ইসরায়েলের সাথে। অন্য আরবগুলো দেশ হয়তো তার শাসনামল থাকলে সেভাবে চলতো। এই মধ্যপ্রাচ্যে তো আপনি যেহেতু একটি মুসলিম দেশ লিবিয়াতেও ছিলেন, সেইখানকার রাজনীতি নিয়ে সর্বশেষ যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের কী ধরনের প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। আমি প্রথমেই আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেন এবং তার সহ রাষ্ট্রপতি কামালা হ্যারিসকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সাথে সাথে মার্কিন জনগণকে অভিনন্দন জানাই যে তারা গণতন্ত্রকে এবং গণতন্ত্রের যে প্রতিষ্ঠান সমূহ আছে দীর্ঘদিনের লালিত বিকশিত যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ ইনস্টিটিউশনস অফ স্টেট, এই ভোটের মাধ্যমে তারা আফোল্ড করেছে, এটা পুনর্ব্যক্ত করেছে যে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের আরও মজবুত করতে হবে। সেই প্রতিষ্ঠানসমূহ মজবুত থাকার ফলেই কিন্তু জো বাইডেন জয়লাভ করেছেন। যদিও তার নিকট প্রতিদ্বন্দ্বীও যথেষ্ট ভোট পেয়েছেন, মোটামুটি 7,84,00,000 ভোট পেয়েছেন জো বাইডেন, যেটা মার্কিন ইতিহাসে সর্বোচ্চ। আর তেমনিভাবে ট্রাম্প কিন্তু 7,06,00,000 ভোট পেয়েছেন। সুতরাং দেখা যাচ্ছে যে তার যে সমাজকে, আমেরিকান সমাজকে সে একটা নতুনভাবে যে সৃষ্টি করার চেষ্টা করেছিল, সেও সেখানে সফলকাম হয়েছে। দেখুন, সে এত ভোট পাওয়ার কারণ হলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিম্ন স্তরের যারা মানুষ, যারা অল্প শিক্ষিত, স্বল্পবৃত্তির অধিকারী হোয়াইট যারা, ওদের যে জীবন মান, এদের সম্বন্ধে এর আগ পর্যন্ত যারা প্রেসিডেন্ট হয়েছিলেন তারা কিন্তু খুব একটা নজর দেয়নি। যে মার্জিনালাইজ কমিউনিটি যেটা আমেরিকাতে আছে, বিপুল সংখ্যক হোয়াইট, এরা এই প্রথমবারের মতো ট্রাম্পের আমলে তাদের কথা ভাবা হয়েছে, তাদের কিছু কাজও করেছেন এবং শ্বেতাঙ্গ গোষ্ঠীকে উনি সামনে নিয়ে আসছেন এভাবে যে তোমাদের দুঃখ কষ্টের জন্য, অর্থনৈতিক দুরবস্থার জন্য দায়ী হয়েছে অভিবাসী, যারা বিদেশ থেকে আসে এখানে ভালো চাকরিগুলো নিয়ে যায়, আমাদের সম্পদ তারা একটা অংশ নিয়ে যাচ্ছে। এটা উনি ভালো করে ওদেরকে গত 4 বছরে এটা তিনি খুব ভালোভাবে সফলভাবে উনি এটাকে প্রতিষ্ঠিত করেছেন, যে জন্য হোয়াইট সুপ্রিমিস্ট যারা আছে তারা কিন্তু আজকে সামনে চলে আসছে। এটা আমেরিকার জন্য তো বটেই, বিশ্বের জন্য একটা অশনি সংকেত। রাইটিস্ট গ্রুপের রাইজিং, যেটা আমরা দেখতে পাচ্ছি, রাইটিস্ট গ্রুপের রাইজিং কিন্তু ইউরোপে হয়েছে কয়েকটি দেশে। আমাদের পার্শ্ববর্তী ভারতেও আপনার যে রাইটিস্ট গ্রুপ, আপনার যে বিজেপি, তার দ্বিতীয়বারের মতো বিপুল সংখ্যক ভোটে ক্ষমতায় আসছে। তো প্রফেসর সাহেব যেটা বললেন, যদি এই মার্কিন নির্বাচনে আধিপত্যবাদের যদি আবার বিকাশ হচ্ছিল, সেটিকে আসলে একটা মার্কিন জনগণ পছন্দ করেন, যদি আবার ট্রাম্প বিজয় হতো, তাহলে কিন্তু রাইটিস্ট গ্রুপের একটা চূড়ান্তভাবে তার সামনে চলে আসতো সারা বিশ্বে, বিভিন্ন দেশে। এটা বিশ্ব শান্তির জন্য একটা হুমকি স্বরূপ, এটা লিবারাল ডেমোক্রেসির জন্য হুমকি স্বরূপ, এটা কিন্তু মানবাধিকারের জন্য হুমকি স্বরূপ, আপনার একটা হিউম্যানিটির জন্য একটা বিপর্যয় নিয়ে আসতো। সেখানে মার্কিন জনগণ ঠিক যে আপনার জো বাইডেনের মাধ্যমে সেটাই তারা প্রমাণ করে দিল যে না, ওদের স্থান আমাদের দেশে নেই, আমরা গণতন্ত্রের পক্ষে আমরা আছি, মানবতার পক্ষে আমরা আছি।
আপনি যে পয়েন্টটা বললেন, ইসরায়েলের কথা বললেন, এখানে অনেক প্রশ্ন আসছে যে সেখানে এই একটা অনৈক্য দেশে একটা ডিভাইড হয়ে গেছে। সেই ডিভাইডের জন্য কিন্তু জো বাইডেন তার বক্তৃতায় বারবার বলছেন, ইভেন আজকেও বলেছেন যে আমি ঐক্য চাই, আমি ব্লু স্টেট বা রেড স্টেটের প্রেসিডেন্ট না, আমি ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট, এবং আমি চাই একটা স্টেট ইউনাইটেড স্টেটস, সেখানে সবাই সবার অধিকার পাবে এবং এটা বিভাজনের দেশ নয়, আমরা একে একত্রিতভাবে সামনে আমরা এগিয়ে যাব। ঐক্যের ডাক উনি দিয়েছেন এবং উনি বলছেন একটা হিংসা বদলে সহনশীল সমাজ গঠনের কথা উনি বলেছেন। তো এগুলো কিন্তু সারা বিশ্বে এটা অভিনন্দিত হয়েছে। ভোটারদের কাছে তো অবশ্যই কৃষ্ণাঙ্গ সম্বন্ধে যারা উনি বলেছেন, কৃষ্ণাঙ্গরা কিন্তু বারবার রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হচ্ছে, পুলিশ তাদের হত্যা করছে। সেখানে বলছেন যে তোমরা আমার সাথে ছিলে ইলেকশন সময়, আমিও তোমাদের সাথে এখন থাকবো, তোমাদের যে প্রতি আমার কৃতজ্ঞতা বোধ আমি 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 তোমাদের জন্য আমি কাজ করে যাব। তো মানুষের যে ওই যে যেসব শ্রেণী আমেরিকার নিগৃহীত হচ্ছে তাদের কথা উনি বলেছেন। এদিক থেকে দেখেন তার যে প্রত্যয়, এটা কিন্তু দীর্ঘদিনের তার রাজনৈতিক ম্যাচুরিটির পরিচয় উনি দিয়েছেন। একটা দ্বিখণ্ডিত সমাজকে উনি এক করার চেষ্টা করেছেন, যেটা কিন্তু অন্য দেশের জন্য কিন্তু লেসন হিসাবে কাজ করবে। বিভিন্ন দেশে যেরকম রাজনীতির কারণে পুরো সমাজ বিভক্ত হয়ে গেছে, সেই সমাজ কিন্তু সামনে যেতে পারছে না। তাদের জন্য এখানে একটা শিক্ষণীয় ব্যাপার যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ইউনাইটেড উই মেক প্রগ্রেস। আর যেটা বললেন ইসরায়েলের প্রসঙ্গে যেটা বললেন, ফিলিস্তিন সম্বন্ধে যেটা বললেন, মধ্যপ্রাচ্যের কথা বললেন, দেখুন আজকে বিশ্বের সব দেশের মোটামুটি রাষ্ট্রপ্রধানরা কিন্তু অভিনন্দন জানিয়েছেন জো বাইডেনকে, কিন্তু ইসরায়েল কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি। তার মানে বুঝতে পারেন যে তারা তারা যেভাবে হোয়াইট হাউস দখল করে নিয়েছিল ট্রাম্পের আমলে, ট্রাম্পের জামাতা কুশনার হল একজন ইহুদি, তিনি বিয়ে করেছেন আপনার ট্রাম্পের মেয়েকে, সিদ্ধি খ্রিস্টান, কিন্তু ইসরায়েলদের নিয়ম নাই, জুদের নিয়ম নাই কনভার্সন করে বিয়ে করা, মানে জু, কিন্তু সেখানে কনভার্সনটা করেছে, এটা পলিটিক্যাল। যারা যে একটা জুকে যদি বসানো যায় হোয়াইট হাউসে, তাহলে তো কিল্লা ফতে হয় যেটা বলা, তাই হয়েছে। সেই স্টেট ডিপার্টমেন্ট বাইপাস করে মিডল ইস্টে শান্তির চেষ্টা করেছে, যেখানে জেরুজালেম কে রাজধানী করে দিয়েছে, ইস্ট জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হওয়ার কথা সেটা তাকে দিয়ে দিয়েছে, ওয়েস্ট ব্যাংক দখল করার অনুমতি দিয়ে দিয়েছে। তারপরে আপনার মার্কিন দূতাবাস ইসরায়েল থেকে তেলবাইব থেকে নিয়ে গেছে আপনার জেরুজালেমে। এটাকে আপনার একভাবে যেটা আগের মার্কিন নীতি ছিল টু স্টেট, সেটা থেকে, এবং জেরুজালেম ইজ দ্য ডিভাইডেড ক্যাপিটাল, ওয়েস্ট জেরুজালেম থাকবে আপনার ইসরায়েলের জন্য, ইস্ট জেরুজালেম হবে প্যালেস্টাইন স্টেটের জন্য। তো এই জন্যই যে উনি যে একচিটিয়াভাবে যা করেছেন, এটা শান্তির জন্য তো হুমকি। সুতরাং এখন সেটাকে কীভাবে দেখবেন, এটা তার জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। এটাকে আবার এই জায়গায় রেস্টোর করাটা উনি চেষ্টা করবেন, কিন্তু এটা একটা কঠিন কাজ হয়ে যাবে সামনে। আপনার কাছে আবার আসবো আমি। শিবলি ইসলাম, আপনার কাছে যেতে চাই। শিবলি ইসলাম শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। শিবলি ইসলাম, আমরা যেটা আলোচনা করছিলাম যে মার্কিন নির্বাচনে জো বাইডেনের জয়, যেটি অনেকেই বলছেন যে তার এই জয় বিশ্ব গণতন্ত্রের জন্য অনেকটা সুবাতাস। আপনি কি মনে করেন জো বাইডেনের বিশ্ব কেমন হতে পারে? জি, ধন্যবাদ। প্রথমে আমি বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ জানাতে চাই এবং সর্বপ্রথমে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে চাই। উনি আমাদের পররাষ্ট্রনীতিতে যে ফ্রেজটি উনি উদ্ভাবন করেছিলেন, সেটা হচ্ছে যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান। তো বাংলাদেশের শান্তিকামী গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে শুভেচ্ছা জানাতে চাই। তারা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নতুন সরকারকে বা নতুন রাষ্ট্রপতিকে তারা মনোনীত করেছে। আমার পূর্ববর্তী বিজ্ঞ আলোচকগণের কথার সাথে সুর মিলিয়েই বলতে চাই যে এই জো বাইডেনের রাষ্ট্রপতি হিসেবে এই নির্বাচনে জেতা
অনেকাংশেই পৃথিবীতে এই যে গণতন্ত্রের বিকাশকে এবং শান্তিকামী জনগণের আবাসস্থল হিসেবে পৃথিবীকে গড়ে তুলতে অনেকখানি সাহায্য করবে। কারণ পলিসিতে অনেকগুলো, আমি যেটা মনে করি আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞ হিসেবে, যে পলিসিতে অনেকগুলো চেঞ্জ আসবে। যেমন এখন যে প্যান্ডেমিক সিচুয়েশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি করেছেন, যে WHO থেকে তিনি ফান্ড উইথড্র করেছেন, এবং এছাড়াও যে বিভিন্ন মাল্টিল্যাটারাল এগ্রিমেন্ট গুলো, উনি মাল্টিল্যাটারাল এগ্রিমেন্ট বা ট্রিটিতে উনি খুব একটা কমফোর্টেবল ছিলেন না। উনি হি ওয়াজ মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস বাইল্যাটারাল এগ্রিমেন্ট অর বাইল্যাটারাল পার্টনারশিপ। যেমন উনি WHO থেকে ফান্ড উইথড্র করেছেন, উনি ইউনেস্কো, হিউম্যান রাইটস কাউন্সিল, তারপরে হচ্ছে WTO মোটামুটি অকার্যকর একটা সংগঠনে পরিণত হয়েছেন। উনি মনে করেন যে WTO এর কোনো প্রয়োজন নাই, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কোনোই প্রয়োজন নাই। তারপরে ওইখানে ডিসপিউট রেজলিউশন মেকানিজমে US 2 জন জাজকে উনি রেস্ট্রিক্ট করেছেন। সুতরাং সব দিক দিয়ে এই যে মাল্টিল্যাটারাল এগ্রিমেন্ট বা মাল্টিল্যাটারাল ট্রিটিতে তার একটা অনীহা ছিল বরাবরই। কিন্তু ইন্টারন্যাশনাল কোঅপারেশনের ক্ষেত্রে এবং মোটামুটি পৃথিবীতে, এটা আমরা স্বীকার করি বা নাই করি, সবাই এটা এক্সপেক্ট করে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা উইল প্লে দ্য লিডারশিপ রোল ইন এস্টাবলিশিং পিস এন্ড সিকিউরিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এই একটা এক্সপেকটেশন আমাদের কালের বিবর্তনে প্রায় হয়েই গিয়েছিল। তো সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কিছুটা হলেও সরে গিয়েছিলেন। আবার আমাদের পূর্ববর্তী বক্তা বলছিলেন যে ওই যে 2 স্টেট সলিউশনে ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে উনি কিন্তু বিশ্বাস করতেন না। যেমন উনি ওই বেঞ্জামিন নেতানিয়াহুর একজন খুব কড়া সমর্থক ছিলেন। যেমন আমেরিকান ইসরায়েল প্যাসিফিক অ্যাফেয়ার্স কমিটি, যেটা খুবই স্ট্রং কমিটি, আইপ্যাক, এখানে কিন্তু ডেমোক্র্যাটদের যে শীর্ষ 4 জন নেতা, তারা কিন্তু এই কমিটির যে কনফারেন্স, এটাতে অংশগ্রহণ করেন নাই 2020 সালে। সুতরাং ইটস এ বিগার চেঞ্জ যে আমরা যে 2 স্টেট সলিউশন, যেটা বিল ক্লিনটন, আসলে এই ইলেকশনটা কিন্তু রিপাবলিকান বা ডেমোক্র্যাটদের মধ্যে হয়নি। এই ইলেকশনটা হয়েছে আমার কাছে যেটা মনে হয় যে ট্রাম্প ভার্সেস ডেমোক্র্যাট। কারণ রিপাবলিকান অনেক পলিসি কিন্তু ট্রাম্প আপহোল্ড করেন না। কারণ সেই ট্রেডিশনাল রিপাবলিকান পলিসিগুলো ট্রাম্প যদি আপহোল্ড করতেন, তাইলে এই যে আমার মনে হয় না যে উনি ওই 2 স্টেট সলিউশন থেকে সরে যেতেন। এই শুধু তো তাই নয়, ওই আইপ্যাক কনফারেন্সের আগে তো বার্নি স্যান্ডারসন বলেইছেন যে বেঞ্জামিন নেতানিয়াহুকে উনি রেসিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং সেই জায়গায় একটা পলিসিগত চেঞ্জ আসছে। তবে আমার যেটা মনে হয় যে অনেক টাফ সিচুয়েশন হবে মিডল ইস্টে, কারণ মোহাম্মদ বিন সালমানের যে খাশোগি হত্যাকাণ্ডের সাথে যে সংশ্লিষ্টতা, এটা নিয়ে কিন্তু জো বাইডেন বরাবরই সরব ছিলেন এবং উনি বলেছেন যে হি উইল আপহোল্ড হিউম্যান রাইটস ইন মিডল ইস্ট। সুতরাং এই যে সৌদি ক্রাউন প্রিন্স এবং রিলেটেড যে ব্লক, যেমন ইজিপ্ট, ইউনাইটেড আরব আমিরাত, বাহরাইন, এই যে ব্লকটা, এবং আপনারা জানেন যে এরা কিন্তু মার্কিন অস্ত্রের একজন বিশাল ক্রেতা। এরা যেমন 2014 সালে 70% আর্মস অফ সৌদি আরাবিয়া ওয়াজ এক্সপোর্টেড ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাদের এয়ারফোর্সের যে সার্ভিসিং টা হয়, সেটা ডেফিনেটলি ইউএস এয়ারফোর্স করে থাকে। সুতরাং তাদের অস্ত্রের, ইউএস অস্ত্রের একটা বড় বাজার কিন্তু মিডল ইস্টে রয়েছে। সুতরাং সেখানেও এই যে খাশোগি হত্যাকাণ্ডের যে বিষয়গুলো, যেখানে জো বাইডেন সবসময় সরব ছিলেন, সেখানে একটা চেঞ্জ আসবে। বাট দেয়ার উইল বি টাফার সিচুয়েশন ফর এরদোগান ইন টার্কি। কারণ আপনারা জানেন যে প্রায় এটা গোপনীয়তা ছাড়াই প্রায় প্রকাশ্যেই জো বাইডেন বলেছেন যে উনি এরদোগানের পলিসির বিপক্ষে, এবং উনি যে অপোজিশন যে গ্রুপটা আছে টার্কিতে, উনি তাদের এম্পাওয়ারমেন্ট চান থ্রু ডেমোক্রেটিক প্রসেস। সুতরাং এই যে আজারবাইজান আর্মেনিয়া যে ওয়ারটা, যেটা আমরা আশা করছি, বিশ্ববাসী আশা করছে জানুয়ারি মাসে শেষ হবে, আবার ডিপ সিতে যে টার্কির এক্সপ্লোরেশন ফর গ্যাস এন্ড ফর ন্যাচারাল রিসোর্সেস, তো সেইখানে আমার মনে হয় গ্রিসের পাশে উনি দাঁড়াতে পারেন হয়তো। These are the predictions. So these are the changes that are going to come in future. এবং এই যে আপনার ইয়েমেনের যে যুদ্ধ, বেসিক্যালি যেখানে নারী এবং শিশুরা নিহত হচ্ছে, সেই জায়গায় কিন্তু জো বাইডেন কিন্তু বরাবরই সমর্থন করে এসেছেন যে এই যে অস্ত্র দ্বারা যে আপনার সৌদি আরব বা তার জোট অ্যালাইদেরকে সহযোগিতা করা, সেই সহযোগিতা তিনি বন্ধ করার জন্য যে রেজলিউশনটা মার্কিন কংগ্রেসে ছিল, আপনার সিনেটে ছিল, সেটাও কিন্তু ট্রাম্প ব্লক করেছেন। কিন্তু বাইডেন কথা বলেছিলেন যে ইয়েমেনে এই যে অযৌক্তিকভাবে হত্যা করা হচ্ছে বাই দ্য
সৌদি ফোর্সেস বা অ্যালাইড ফোর্সেস। তো সেই জায়গা থেকে চিন্তা করলে মিডল ইস্টে পলিসিগত একটা পরিবর্তন হয়তো আমরা দেখতে পাবো। দিস আর দ্য প্রেডিকশনস। শিবলি ইসলাম, একইভাবে শিবলি ইসলাম, আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসব। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। অধ্যাপক আব্দুল্লাহ তাহের, যেটি শিবলি ইসলাম বলছিলেন যে মধ্যপ্রাচ্যের নীতিতে মার্কিনদের একটি পরিবর্তন আসতে পারে। জো বাইডেন যে দৃষ্টিভঙ্গি, আসলে জো বাইডেনের যে দৃষ্টিভঙ্গি, ডেমোক্র্যাটদের দৃষ্টিভঙ্গি, সেটা থেকে রাষ্ট্রীয় নীতিতে কি খুব একটা পরিবর্তন আসলেই বা ইরানের নিউক্লিয়ার ডিলে কি হবে যেখান থেকে আমেরিকা বেরিয়ে গিয়েছে? জি, শিবলি ভাই চমৎকারভাবে কিছু তথ্য আমাদেরকে তুলে ধরেছেন যে আসলেই যেটা আমিও শুরুতে বলেছিলাম যে মধ্যপ্রাচ্য ইস্যুতে বাইডেন আসলে কি ধরনের চেঞ্জ আনবে বা আনবে, এটা একটা প্রেডিকশন এবং এটা একটা সম্ভাবনা আছে। আর যে আপনি পররাষ্ট্রনীতির কথা বললেন, যে পররাষ্ট্রনীতি একটা হচ্ছে রাষ্ট্রের নীতি। ইউজুয়ালি রাষ্ট্রের নীতিটা দলগুলো তো মেনে চলে বা কন্টিনিউ করে, কিন্তু দলের আদর্শগত কারণে কিছুটা কিন্তু তারা অ্যাপ্লিকেশনে গিয়ে পরিবর্তন আনে। পাশাপাশি আবার দলের বাইরে গিয়ে নেতার দৃষ্টিভঙ্গি, নেতার আদর্শ কিন্তু আলটিমেটলি সেই অ্যাপ্লিকেশনে প্রভাব পড়ে। যেমনটি শিবলি ভাই বলছিলেন যে নির্বাচনটি হয়েছে কিন্তু ট্রাম্প ভার্সেস ডেমোক্রেট, নট দ্য রিপাবলিকান ভার্সেস ডেমোক্রেট। কারণ হচ্ছে ট্রাম্প, যেটা আমি শুরুতে বলছি, একটা ট্রাম্পীয় মডেল, যেটা অনেক রিপাবলিকানরা যেটা বিশ্বাস করে ট্রাম্প সেটা করেন না, বা ট্রাম্প যা বলছে সেটা তার ব্যক্তিগত আদর্শিক কারণে বা ব্যক্তিগত চেতনা লুব্ধ যে বিষয়গুলো বলেন। তার মানে বিষয়টা হচ্ছে যে আমেরিকার যে পররাষ্ট্রনীতি, আমরা দেখেছি বরাবরই আমেরিকার পররাষ্ট্রনীতিতে একটা ধারাবাহিকতা থাকে, রাষ্ট্রের নীতিতে খুব বেশি পরিবর্তন হয় না। কিন্তু ট্রাম্পের আমলে আমরা কিছুটা কিন্তু ডেভিয়েশন দেখেছি, যেটা গণতন্ত্রের স্পিরিটের বাইরে এবং আমেরিকার পররাষ্ট্রনীতির সাথে সাংঘর্ষিক, যেটা ট্রাম্পীয় নীতি হিসাবে তিনি চালিয়ে দিয়েছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে বিষয়গুলোতে ইউএসের গণতন্ত্রের যে চেতনা বিরোধী, সেটাতে অবশ্যই জো বাইডেন অলরেডি তিনি বলেছেনও যে ট্রাম্পের, যেমন WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ফান্ড তিনি উইথড্র করেছেন, তো জো বাইডেন বলেছেন জলবায়ু ফান্ড যে উইথড্র করেছেন, জো বাইডেন বলেছেন না, এগুলোতে আমরা আবার আসবো, এবং তিনি মানবতার পক্ষে তিনি কাজ করবেন, তিনি সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবেন, তিনি গণতন্ত্রের পক্ষে কাজ করবেন। তো অবশ্যই কিছু পরিবর্তন সেখানে আসবে, এতে ধারণা করাই যায়, এবং এটা আমি নিশ্চিত যে কিছুটা পরিবর্তন আসবে। তো স্পেশালি বাইডেনের যে বিষয়টা, তার যে বক্তব্যে আমরা যেটা দেখলাম, যে তিনি কিন্তু বলেছেন যে আমেরিকাকে তিনি ইউনিফাইড করতে চান। তিনি কিন্তু যারা ট্রাম্পকে ভোট দিয়েছেন তাদেরকেও কিন্তু তিনি মেসেজ দিয়েছেন, তাদেরকেও কিন্তু তিনি ধন্যবাদ দিয়েছেন যে আসুন আমরা সব কিছু ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। এই জিনিসটা আমার কাছে আমাকে আকৃষ্ট করেছে। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যে এই যে আপনি 7 কোটিরও বেশি মানুষ ট্রাম্পকে ভোট দিয়েছে, কিন্তু পরক্ষণে আমরা সব কিছু ভুলে এখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব। এটাই তো গণতন্ত্র। তোমার মতের সাথে আমার মতের মিল নাও হতে পারে, কিন্তু তোমার মত যাতে বিকশিত হতে পারে আমি আমার জীবন দিতে প্রস্তুত। এই যে চেতনা, এটা কিন্তু আমরা এই নির্বাচন থেকে আমরা সেটা অনেকটাই দেখেছি, জো বাইডেনের প্রাথমিক যে ভাষ্য। এবং শিবলি ভাই যেটি বলেছিলেন যে আমেরিকার গণতান্ত্রিক আমি মানুষকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তো আমিও স্বপ্ন দেখি যে এইখান থেকে শিক্ষা নিয়ে আমরাও আমাদের দেশেও ঠিক এরকম একটি গণতান্ত্রিক পরিবেশ যে আমরা তৈরি করতে কেন পারছি না, যে আমরাও আমেরিকার জনগণের মতো স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোট দিব। দেখুন যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায়, ট্রাম্পের অনেক লোকজন প্রশাসনে আছে, কিন্তু নির্বিঘ্নে কিন্তু ভোট গণনা চলছে, কোনো বাধা নেই, লাইভ টেলিকাস্ট হচ্ছে। জো বাইডেন ট্রাম্পকে ছাড়িয়ে যাচ্ছে, যেখানে পেনসিলভেনিয়াতে এককালে 6 লাখের বেশি ভোট কিন্তু ট্রাম্প এগিয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন ওই ডাকযোগে যে ভোটগুলো আসলো সেগুলো যখন গণনা শুরু করলো, খুব ধীরে ধীরে কিন্তু বাইডেন তাকে পিছিয়ে ফেললো। তো আমাদের দেশে এরকম একটি পরিবেশ কি আমরা কল্পনা করতে পারি বর্তমান বাস্তবতায়? তো আমাদেরকে এখান থেকে আসলে অনেক শিক্ষার আছে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা শুধু গণতন্ত্রের কথা বলি, আমরা এইসব বিশ্লেষণ করছি, এই বিশ্লেষণ থেকে আমাদেরকেও আসলে একটু শিক্ষা নিয়ে আমাদেরকেও এই বিষয়গুলোকে ধারণ করতে হবে, গণতান্ত্রিক মূল্যবোধ, আমাদের চেতনা, এগুলোকে ধারণ করতে হবে। তো যেটা আপনি বলছিলেন যে নীতিতে পরিবর্তন আসবে কিনা, আমার দৃষ্টিতে, আমার বিবেচনায় অবশ্যই পরিবর্তন আসবে, এবং আসাটা উচিত। কারণ ট্রাম্প এমন সব কিছু কাজ করেছে যেটি আসলে বিশ্ব শান্তির জন্য, আমাদের মাননীয় প্রাক্তন আমাদের সম্মানিত রাষ্ট্রদূত মহোদয় বলেছেন
যে যেটা বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ এমন সব যে কাজগুলো করেছেন ট্রাম্প, সেগুলোকে জো বাইডেন অবশ্যই হস্তক্ষেপ করবেন, সেটা আমরা আশা করি। এবং বিশ্বে যেসব দেশে একনায়কতন্ত্র আছে, বিশ্বে যেসব দেশে স্বৈরতন্ত্র আছে কিংবা গণতন্ত্রের লেবাসে যারা কর্তৃত্ববাদী শাসন চালাচ্ছে, সেই জায়গাগুলোতে বাইডেন অবশ্যই ইন্টারফেয়ার করবেন, সেটা আমি আশা করি। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি যে অবশ্যই আমরা তো এখন একটা স্ট্র্যাটেজিক পজিশনে, ভূ রাজনৈতিক কৌশলগত খুব একটা গুরুত্বপূর্ণ পজিশনে আমরা আছি। একদিকে আমাদের এখন বিশ্ব শান্তিটা দুইটা মোড়লে নতুন করে আবার একটা বিভাজন আমরা দেখছি, যে একদিকে আমেরিকা আর একদিকে চীন। এখন আমাদের জন্য খুব একটা মুশকিলের জায়গা যে আমরা আসলে কোন দিকে যাব। একদিকে ভারতের বন্ধু হচ্ছে আমেরিকা, আমরা যদি আবার চীন আবার আমেরিকাকে চায় না, তো অনেকগুলো কিন্তু এখানে আপনার সমীকরণ আছে। তো এইগুলো মাথায় রেখেও আমাদেরকে এখন ট্রাম্প বাইডেনের পদক্ষেপগুলো বিবেচনায় এনে আমাদেরকে একটু সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের নীতিটা আগামী দিনে কি হবে। আরেকটি বিষয় আমি জাস্ট একটু ছোট্ট করে বলি যে পররাষ্ট্রনীতিতে আমাদের জাতির জনক যে বঙ্গবন্ধু যেটি রেখেছিলেন যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা কিন্তু একটা জেনারেলিস্টিক টার্ম। বর্তমান বাস্তবতায় আমাদেরকে অনেক পরিবর্তন করতে হবে। শুধুমাত্র এই আপ্তবাক্যটির উপর পররাষ্ট্রনীতি আসলে নির্ভর করলে চলবে না। আমাদেরকে শত্রু এখন চিনতে হবে, দরকার হলে কারোর সাথে শত্রুতা করতে হবে, কারণ সেই সক্ষমতা আমরা এখন অর্জন করেছি। ৭২-এ বাংলাদেশ আর ২০২০ সালে বাংলাদেশ এক নয়। অধ্যাপক আব্দুল্লাহ তাহের, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ শফিউল্লাহ, যেটি আব্দুল্লাহ তাহেরও বললেন, শিবলি ইসলামও বলেছেন যে বিশেষ করে মধ্যপ্রাচ্য নীতি নিয়ে ট্রাম্পের যে নীতি ছিল সেখান থেকে হয়তো জো বাইডেন বেরিয়ে আসবেন, কিন্তু একটু উদ্বেগ বা উৎকণ্ঠার কথাও শিবলি ইসলাম বলেছেন, যেটি তুরস্কের ক্ষেত্রে বিশেষ করে এরদোগানের যে নীতি, সেখানে জো বাইডেন সেই নীতিতে এক নয়, তিনি তার বিরোধীদের হয়তো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কি আবার একটি নতুন করে একটি মুসলিম দেশে সংকট তৈরি হতে পারে না? দেখেন, মধ্যপ্রাচ্য কিন্তু একটা জটিল বিষয়। এটা আরব ইসরায়েল 75 ইয়ার্সে চলে আসছে। আজকে তো বিভাজন দেখছেন মধ্যপ্রাচ্য, সব কিন্তু মূল কারণ আরম্ভ হয়েছে কিন্তু আরব ফিলিস্তিনিয়ান ইস্যু নিয়ে। এখন মধ্যপ্রাচ্যের নানা রকমের সমীকরণ আছে, নানা রকম পরিবর্তন আছে, এবং আরবদের রাজনীতি আমরা যারা এদিকে আছে আমরা বুঝি না খুব একটা। ৫,০০০ বছর পুরনো সমাজ, আরব সমাজ খুব পুরনো, প্রাচীন সমাজ, সভ্যতার লীলাভূমি বলা চলে। ইসলামের এবং তার আগে নবী যারা আসছে সব কিন্তু ওই আরব ভূমিতে কিন্তু নবীদের কিন্তু আগমন ঘটেছে। সুতরাং এটা একটা অ্যানশিয়েন্ট কান্ট্রি, অ্যানশিয়েন্ট রিজিয়ন। আরব বলতে কিন্তু মুসলিম না, কিন্তু কিছু আরব মুসলিম বা মেজরিটি মুসলিম বলা চলে। আরব ইজ এ রেস, সিভিলাইজেশন। সুতরাং ওদের রাজনীতি আমাদের পক্ষে সবসময় বুঝে ওঠা খুব কষ্টকর ব্যাপার আছে। আর আমেরিকানদের সাথে ওদের নানা রকম সমীকরণ হয়, নানা বিষয় থাকে, সেটা ব্যাপক একটা বিষয়। তা মোটা কথা যেটা বলা যায় যে মার্কিনদের আপনার পররাষ্ট্র নীতি মোটামুটি একই রকমের থাকে, বেসিক্যালি একই রকম থাকে, খুব বেশি আমূল পরিবর্তন হয় না। কিন্তু ট্রাম্প যেহেতু আমূল পরিবর্তন করেছে বলে এখানে আজকে এই প্রশ্নটা উঠছে আজকে, এবং সে মার্কিনদের দীর্ঘদিনের যে পররাষ্ট্রনীতি মধ্যপ্রাচ্যদের ছিল তা সে ওলটপালট করে দিয়েছে। সুতরাং সেখানে কিছু হয়তো রেকটিফাই করার সম্ভাবনা আছে, কিন্তু রেকটিফাই করা খুব একটা সহজ কাজ নয়। কারণ ইসরায়েলি লবি এত স্ট্রং আমেরিকাতে, শুধু আমেরিকাতে যেন ওয়েস্টার্ন কান্ট্রিতে এত স্ট্রং যে সেখানে একটা কিছু একবার চাইলে সম্ভব নয়, ইচ্ছা থাকলেও করা অনেক সম্ভব হবে না, হয় না অনেক কিছু। তবে সেটা হইতে পারে যারা এগ্রিভড, যারা তাদেরকে তার জন্য হয়তো ভালো একটা কাজ করা যেতে পারে, এইভাবে হয়তো হতে পারে। তো এটা কারণ যেটা প্রফেসর বলছেন যে একটা ব্যক্তিগত স্টাইল তো আছে, প্রত্যেক প্রেসিডেন্টের কমিটমেন্ট আছে, আর তার পার্টির একটা ফ্রেমওয়ার্ক ভিতরে তাকে কাজ করতে হবে। একটা জনগণের একটা আশা আকাঙ্ক্ষা আছে, পার্টির একটা ফ্রেমওয়ার্ক আছে, আর নিজের একটা স্টাইল আছে। এই তিনটা কম্বিনেশনই কিন্তু রাষ্ট্রপতি তার সিদ্ধান্ত উনি নেবেন, এবং তার নেবেন কিসের জন্য? রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে। যেখানে তার স্বার্থ বৃহত্তর সেই অপশান উনি যাবেন। সুতরাং মধ্যপ্রাচ্য নিয়ে নিচ্ছে আমি আর কিছু বেশি বলতে চাই না, কারণ এখানে নানা রকম সমীকরণের ব্যাপার আছে। তবে হ্যাঁ,
কিছুটা তো আপনার এদিক হবে, যেমন পরিবর্তন ইয়েমেনের হবেই। যুদ্ধ চলতে ইয়েমেনের যুদ্ধে হয়তো কিছুটা মোহাম্মদ শফিউল্লাহ। হতে পারে। আর একটা জিনিস যেটা আমি যে সময় না পাই আমি একটু বলি ফেলি এখানে, সেটা হলো যে এখানে পররাষ্ট্র আমেরিকান পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেখেন একটা ইয়ে আছে চায়নাকে নিয়ে। চায়না এর ভেরি ইম্পর্টেন্ট রাষ্ট্র, আজকে অর্থনীতিতে সে শীর্ষস্থানে আছে বিশ্বের। সুতরাং তার সাথে যে মার্কিন মানে রাষ্ট্রের, আমেরিকার এবং ভারতের এবং প্যাসিফিক অঞ্চলে যে অনেকগুলো সমস্যা আছে, তো এটাই এখন মার্কিন নতুন রাষ্ট্রপতি সবচেয়ে দুটো ইন্টারনালি হবে তার কোভিড-19কে, যেটার জন্য ট্রাম্প কিছুই করেনি, তার দেশকে বাঁচানো, মানুষকে বাঁচানো। কোভিড-19কে সে কীভাবে অ্যাড্রেস করবে তিনি বলেছেন, আমি একটা পরিকল্পনার মতো আমি সামনে নিয়ে যাব, আমার কাছে এটা নাম্বার ওয়ান প্রজেক্টে মানুষকে বাঁচানো আগে কোভিড থেকে, এটা তার ডোমেস্টিকেতে নাম্বার ওয়ান এটা হবে। আর আমি যদি বহির্বিশ্বের কথা বলি, অনেক জায়গায় অ্যাডজাস্টমেন্ট ব্যাপার হবে, কিন্তু যেটা মেইন যেটা হবে চায়নার সাথে সবচেয়ে বেশি। চায়না কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট করেনি। চায়না বলছে এই একটা সুযোগ আসছে, এটা একটা বাফারিং টাইম ইন দি সেন্স দ্যাট একটা হাইট অফ আপনার টেনশন দু দেশের ভিতরে, এটা ট্রাম্প ট্রেড ওভার করে এটাকে এমনভাবে নিয়ে গেছে, প্লাস প্যাসিফিকে এটা ইন্ডো প্যাসিফিক করে কন্টেন্ট করার চেষ্টা করছে। সুতরাং তারা বলছে যে ইলেকশনটা জো বাইডেন আসাতে এটার বাফারিং পিরিয়ড, এই পিরিয়ডে আমাদেরকে একটা অপরচুনিটি দিবে যে যেহেতু আমরা হাই লেভেলে আমরা যেন আলাপ করতে সুযোগ আমাদের হবে। তো এবং চায়না এটুকু শুধু বলেছে, তারা আর কিছু বলেনি। সুতরাং এটা an opportunity for both the countries, new president and the Chinese to have a balance of relation. তাহলে আমাদের মধ্যে দেশগুলোর জন্য আমরা একটু স্বস্তি পাবো। আজকে যদি এই অঞ্চলে যদি আপনার ট্রাম্প যে শুরু করছিল ইন্ডো প্যাসিফিক আপনার যে করার জন্য চেষ্টা করছে, সে এটা করতে গিয়ে ছোটো ছোটো দেশগুলোকে টানার চেষ্টা করছে, যেটা আমরা কোনো অবস্থাতেই আমরা এতে মিলিটারি কোনো সংস্থা আমরা অংশগ্রহণ করতে চাই না। এটা আমাদের জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমাদের কোনো রাষ্ট্র করতে পারবে না। কিন্তু যদি এটাই আমরা একটা আমাদের স্বস্তির কথা আমরা মনে করি যে ট্রাম্প যাওয়ার পরে একটা স্বস্তির জায়গা সৃষ্টি করেছে। চায়না আমেরিকার ভিতরে আপনার যে টেনশন, সেটার কিছুটা আলোচনা হবে। ভারত এবং চায়নার সাথে যে টেনশন চলছে, সেখানে হয়তো কিছুটা নতুনভাবে একটা ইকুয়েশনের সুযোগ সৃষ্টি করেছে বলে আমার মনে হয়। মোহাম্মদ শফিউল্লাহ, আপনার কাছে আবার আসবো আমি। শিবলি ইসলাম, আপনার কাছে যেতে চাই। যেটি মোহাম্মদ শফিউল্লাহ বলছিলেন বা আমার আগের অধ্যাপক আবদুল্লাহ আবু তাহেরও বলেছেন যে মার্কিন গণতান্ত্রিক রেওয়াজের কথা তিনি বলেছেন, অনেক স্বস্তি প্রকাশ করলেও কিন্তু আমরা ট্রাম্প শিবিরের যে তৎপরতা সেটি নিয়ে কিন্তু খুব একটা স্বস্তি পাওয়ার কথা না। খুব ভালো খবর নেই যে তারা রাস্তায় বিভিন্ন রাজ্যগুলোতে সশস্ত্র অবস্থায় মহড়া দিচ্ছে, বা ট্রাম্প নিজেও বলেছেন যে সোমবার থেকে তিনি আইনি লড়াই শুরু করবেন, কোর্টে যাবেন। আপনি আইনের একজন শিক্ষক হয়ে কিভাবে দেখছেন এই গণতান্ত্রিক বিশ্বের আইনি লড়াইয়ের মাধ্যমে গণতন্ত্রের লড়াই করা ট্রাম্পের এই পদক্ষেপকে? জো বাইডেন হচ্ছেন একজন ম্যাচিউর পলিটিশিয়ান। উনি একজন, আপনারা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। তো জি, জো বাইডেন একজন ম্যাচিউর পলিটিশিয়ান, কারণ উনি সেই 72-এর দিকে উনি সিনেটর নির্বাচিত হওয়ার পর ওনার দীর্ঘ রাজনৈতিক জীবন রয়েছে। উনি ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে সিনেটের ছিলেন, উনি অনেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দেশের এবং দলের। যার কারণে একজন ম্যাচিউর পলিটিশিয়ান হিসেবে তার কাছ থেকে কিন্তু আমরা স্টেবিলিটি আশা করছি। এবং আপনি যে বিষয়টা বললেন যে ট্রাম্প আইনি লড়াইয়ের দিকে যেতে চান, এখন আইনি লড়াইয়ের ক্ষেত্রে ওনারা ট্রাম্প যেটি বলতে চাইছেন সেটা হচ্ছে যে 3 নভেম্বরের আগে যে ভোটগুলো পোস্ট করা হয়েছে, সেগুলো নাকি তিনি অভিযোগ করছেন যে শেষ ডেটের পরেও সেগুলো গণনা করা হচ্ছে কিছু কিছু স্টেটে। সেই সব জায়গা নিয়ে উনি উচ্চ আদালতে যেতে চান। তো উচ্চ আদালতে তো যে কেউ যেতে পারে, যে আমাদের জুডিশিয়াল রিভিউ বা তাদের জুডিশিয়াল রিভিউর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আরেকটি বিষয় হচ্ছে যে
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেটি সন্দেহ করছে সেটা হচ্ছে যে যেহেতু কনজারভেটিভ ডেমোক্র্যাট 3টি জাজ ইউএস সুপ্রিম কোর্টে রয়েছে, তারা হয়তো ট্রাম্পের পক্ষে যাবেন, যেটা আসলে হয়তো ট্রাম্প ওই যে এই ধরনের কথা বলছেন, তবে ধোপে হয়তো সেগুলো টিকবে না। তো আর যেটা বলছিলাম, অ্যাজ এ ম্যাচিউরড পলিটিশিয়ান জো বাইডেন কিন্তু, যেমন ধরেন আমাদের যে সাউথ এশিয়ার যে বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে সেখানে, তাদের জন্য কিন্তু সেটা স্কিলড হোক আনস্কিলড হোক, এই যে ট্রাম্পের বৈরী অভিবাসন নীতি, এই যে মেক্সিকোতে দেয়াল দিতে হবে, তো এই যে বৈরী অভিবাসন নীতির কারণে আমাদের দেখবেন যে আমি কালকেও জো বাইডেনের মিটিং এ আমি দেখলাম, যে কনফারেন্সে দেখলাম অনেক স্বতঃস্ফূর্ত বাঙালি ছেলে মেয়েদের তারা অংশগ্রহণ করেছে এবং তারা হাঁপ ছেড়ে বেঁচেছে। কারণ হচ্ছে যে এই যে স্কিলড মাইগ্রেন্টদের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে রেস্ট্রিকশন দিয়েছিল, সেটা স্কিল বা আনস্কিল, সেটা কিন্তু জো বাইডেন বলেছেন যে অভিবাসন নীতিতে উনি পরিবর্তন আনবেন। এছাড়াও যারা ইলিগালি ইউএসএ তে আছেন তাদের সিটিজেনশিপ উনি একটা রোড ম্যাপ দেবেন বলেও ওনার ম্যানিফেস্টোতে বলেছেন। সুতরাং এই যে বিষয়গুলো, এই যে ম্যাচিউরড পলিটিশিয়ান হিসেবে এই বিষয়গুলো, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেই, আপনার জলবায়ু ফান্ড থেকে তো আমার পূর্ববর্তী আলোচক রঞ্জন বললেন যে ট্রাম্প উইথড্র করেছেন, সেইখানে উনি জয়েন করবেন। আবার এই যে জাস্ট কোভিড এর জন্য বা ফিউচার প্যান্ডেমিকের জন্য একটা ফান্ড হয়েছে কোভ্যাক্স, $10 বিলিয়ন মতো। তো এইখানে এই যে লিডারশিপ, যেমন ওইখানে রাশিয়া, চায়না এবং ইউএসএ কিন্তু ছিল না, কিন্তু লাস্ট উইক চায়না ডিসাইডেড টু জয়েন দ্যাট ফান্ড। তো এই যে গ্লোবাল লিডারশিপে চায়না এগিয়ে আসছে, যেটা আমাদের শ্রদ্ধেয় অ্যাম্বাসেডর বলছিলেন, যে এই যে লিডারশিপে এগিয়ে আসছে চায়না, বিকজ আপনার ধরেন দলীয় ভাবে হয়তো there is a consensus between confrontation to confront China, কিন্তু তারপরেও এই যে শি জিনপিং এর উপর যে বৈরী মনোভাব, যেটা একটা প্রকট আকার ধারণ করেছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময়, আমার যেটা মনে হয় সেখান থেকে কিন্তু কিছুটা হলেও বেরিয়ে আসবে, এবং ওই যে থ্রু ডিসকাশনস, থ্রু কোয়ালিটি কম্পিটিশনস, হয়তো there will be competitions between China and United States of America। তো সেই বাণিজ্যের যে প্রতিযোগিতা সেটা তো থাকবেই, কিন্তু সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসবে। আবার ইরানের ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল পরিবর্তন আসবে, যেমন যে কাসেম সোলাইমানি, হি ওয়াজ ড্রোন স্ট্রাইকে যার মৃত্যু হয়েছিল। তো এই ধরনের যে আকস্মিক মিলিটারি ইন্টারভেনশন, সেই দিক থেকেও মনে হয়, আমার যেটা মনে হয় যে জো বাইডেন উইল বি মোর ওয়াইজ and more cautious in case of maintaining international relation। আবার আমাদের পার্শ্ববর্তী দেশে এই যে আর্টিকেল 370, ইন্ডিয়ার কাশ্মীরের যে আর্টিকেল 370, তারপরে হচ্ছে এনআরসি বা সিএ নিয়ে কিন্তু জো বাইডেন along with Kamala Harris, তারা দুজনই কিন্তু they express their anger or they express that যে তারা কাশ্মীরি জনগণের উপর যে আর্টিকেল 370 বাতিলটার বিষয়ে তারা কিন্তু বিরোধিতা করেছেন আন্তর্জাতিক মিডিয়াতে। সুতরাং এই যে একটা গুণগত পরিবর্তন, এবং এই যে আমাদের সাউথ এশিয়ান, আপনারা জানেন যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হচ্ছে বিজ্ঞান এবং গবেষণার সূতিকাগার, এবং সেই জায়গায় পুরো পৃথিবী থেকে সব মেধাবী ছেলেমেয়েরা সেখানে যায়, এবং তাদের সাথে যে ইমিগ্রেন্ট হিসেবে বৈরী আচরণের শিকার হওয়া, বা এই যে ব্ল্যাক লাইভ ম্যাটার্স, এই যে কৃষ্ণাঙ্গর ফ্লয়েডের মৃত্যুর পরে যে পুলিশের যে ব্ল্যাক লাইভ ম্যাটার্স আন্দোলনে ট্রাম্পের যে রিয়াকশন, এটা কিন্তু মার্কিন ভোটাররা মোটেই ভালোভাবে নেন নাই, এবং ভালোভাবে নেন নাই জন্যই এই গণরায়ে আসলে ট্রাম্প এইভাবে পরাজিত হলেন। আর আপনাদের হয়তো মনে আছে, যেমন হিলারি ক্লিনটন কিন্তু ট্রাম্পের থেকে 30 লাখ ভোট বেশি পেয়েও নির্বাচনে পরাজিত হয়েছিলেন, কারণ হচ্ছে এই যে ইলেকট্রাল কলেজ সিস্টেমের কারণে। সুতরাং ট্রাম্প কিন্তু অনেকটা এগিয়ে এসছেন, গতবারের তুলনায় অনেকটা এগিয়ে এসছেন, কিন্তু ইলেকট্রাল কলেজে কিন্তু উনি আবার হেরে গিয়েছেন। সুতরাং এই যে পুরো মার্কিন জনগোষ্ঠী কিন্তু একটা, এবং এই যে ভোট দেওয়ার একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি মার্কিন জনগণের মধ্যে, তারা কিন্তু এতটা পলিটিক্যাল কনসিয়াস না যতটা আমরা এবার দেখতে পাচ্ছি। এবারে নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি তারা আগাম ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন। সুতরাং শিবলি ইসলাম, কমিউনিটি এগিয়ে আসছে। যে আমরা আরেকটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো আপনার কাছে। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনা। অধ্যাপক আব্দুল্লাহ তাহের, যেটি সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউল্লাহ যে উদ্বেগের কথা বলেছেন, যে ইন্দো প্যাসিফিক যে জোট, যেখানে ট্রাম্পের একটি, আপনিও
শুরুতে বলেছেন যে একটি কর্তৃত্ববাদী একটা শাসন ব্যবস্থা বা মত চাপিয়ে দেওয়ার যে একটি প্রবণতা, সেখান থেকে হয়তো বিশ্ব একটু স্বস্তি পাবে। কিন্তু দ্বিপাক্ষিক স্বার্থের ক্ষেত্রে চীনের সাথে তাদের যে বাণিজ্য যুদ্ধ যেটি বলি, ট্রেড ওয়ার, সেটি তো থামবে না। সেক্ষেত্রে ইন্দো প্যাসিফিক জোট নিয়ে বাংলাদেশের অবস্থান কি হতে পারে? ধন্যবাদ। যেটি আপনি বলেন যে ইন্দো প্যাসিফিক জোট নিয়ে, এবং আমি চীনের বিষয়টাতে যদি আগে আসি, দেখুন যে আমি শুরুতে বলেছিলাম যে তাদের পররাষ্ট্রনীতিতে মোটা দাগে খুব বেশি পরিবর্তন আসে না। যেটি ট্রাম্প আকস্মিকভাবে করেছে, বা বলা যায় যে মানে ট্রাম্পীয় একদম পুরোই আমেরিকার যে ঐতিহ্য বিরোধী একটি কাজ ট্রাম্প করেছে, সে প্রেক্ষিতে বাইডেনকেও সেই রিভার্স একটু করতে হবে, এবং সেটা কিন্তু বাইডেন বলেছে করবে। কিন্তু মোটা দাগে চায়নার বিষয়ে কিন্তু বাইডেন অলরেডি স্পষ্ট করে বলেছে যে চায়নার ব্যাপারে ট্রাম্পের যে নীতি, বা ট্রাম্পের বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে যে ট্রাম্পের নীতি, যে আমেরিকা ফার্স্ট, হ্যাঁ, যে আমেরিকার ক্ষেত্রে বা আমেরিকান পণ্যের বা আমেরিকার স্বার্থ, অর্থনৈতিক স্বার্থকে রক্ষা করার জন্য চায়নার সাথে যত ধরনের সংঘাত দরকার, সংঘাত ইন এ সেন্স আমি বাণিজ্যিক সংঘাতের কথা বলছি। যেমন আপনি দেখেন হুয়াইকে তারা কিন্তু ওখানে বন্ধ করে দিয়েছিল। আপনি যে আমরা যে একটি অ্যাপস, যেটা টিকটক এখনকার জনপ্রিয় অ্যাপস, সেটা নিয়ে সমস্যা করলো ট্রাম্প। তো আমেরিকার স্বার্থে, আমেরিকার বাণিজ্যের স্বার্থে চায়নার সাথে যত ধরনের বিরোধে যাওয়া দরকার সেটা ট্রাম্প গেছে, এবং বাইডেন অলরেডি বলেছে যে চায়নার নিয়ে যে নীতি সেটা তিনি মেনটেন করবেন, যদিও অন্য অনেকগুলোতে তিনি বলেছেন যে রিভার্স করবেন। সো চায়নার সাথে এটা একটা দেখুন যে আমাদের এককালে যে কোল্ড ওয়ার ছিল, আমাদের শীতল যুদ্ধ যেটা ছিল, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এগুলো কিন্তু স্নায়ুযুদ্ধ যেটা ছিল, যে এটা কিন্তু আসলে একটু বৈশ্বিক যে মোড়লটা, যখন যে ক্ষমতায় থাকে তার তো একটা প্রতিপক্ষ অটোমেটিক্যালি তৈরি হয় বা হতে হয়, নাহলে তো খেলা জমবে না। তো এখন বর্তমান বাস্তবতায় আমেরিকার সাথে চায়নার যে সংঘাত, এটি অনিবার্য পরিণতি, ইতিহাসের অনিবার্য পরিণতি। সো এটা কি আমরা যতই বলি এটা বাইডেন আসুক আর যেই আসুক, এটা আমার মনে হয় না থামবে, এটা বরং আরও দিন দিন প্রকট আকার ধারণ করবে, কারণ দুজনেরই উচ্চাভিলাষী কিছু লক্ষ্য আছে। চায়নাও একদিকে চায় যেমন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে সে নিজের নিয়ন্ত্রণে নেবে, সে আফ্রিকাতে নিজের অবস্থান তৈরি করছে। ওয়ান রোড, যেটা মানে সিল্ক রোড বা ওয়ান রোড ওয়ান ইনিশিয়েটিভ, যেটা মাধ্যমে তিনি আন্তঃমহাদেশীয় সংযোগ স্থাপন করতে চাচ্ছে, এরকম উচ্চাভিলাষী অনেক প্রকল্প চায়নারও আছে। আর একইভাবে আমেরিকাও চাইবে না তার বাজার, তার যে ক্ষমতা, সেটাকে তিনি হাতছাড়া করতে। তাই চায়না এবং আমেরিকার যে যুদ্ধ, সেটা যুদ্ধ বলতে বাণিজ্যিক যুদ্ধ, এটি অনিবার্য। এটা বাইডেন, আমার মতে, আমার ধারণা মতে যে বাইডেন সেটা কন্টিনিউ করবেন। কিন্তু অন্য যে বিষয়গুলো আছে, যেমন মধ্যপ্রাচ্য ইস্যুতে, যেমন আমাদের শিবলি ভাই আরেকটি প্রসঙ্গ তুলেছেন ইরানের বিষয়। ইরানের বিষয়ে আমি যেটা শুনেছি যে বাইডেন অলরেডি বলেছেন যে তিনি ইরানের বিষয়টি আবার নতুন করে ভাববেন, নতুন করে চিন্তা করবেন, আলোচনার মাধ্যমে সমাধান করার বা চেষ্টা করবেন। একইভাবে অন্যান্য ইস্যুগুলোতে তিনি আলোচনা করবেন, যেটি দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যে চুক্তিগুলো অলরেডি আছে সেটা নিয়ে তিনি কাজ করবেন। এবং এই যে আমাদের জন্য যেটা স্বস্তির দিক, যেটা আমার কাছে যেটা মনে হয়, যেমন ভারতের এনআরসি নিয়ে অলরেডি বাইডেন অনেক আগে থেকেই বলে আসছেন যে এনআরসি, এবং যে আসামে এবং আমাদের যে পশ্চিমবঙ্গে যে বাঙালিদেরকে খেদাও, বা আমাদের ওখানে যারা আছে তাদেরকে যে বিজেপির নেতৃবৃন্দ যেটা বাংলাদেশি হিসাবে আমাদেরকে পুশব্যাক করতে যাচ্ছে আমাদের দিকে, এই বিষয়ে কিন্তু অলরেডি বাইডেন সোচ্চার ভূমিকা, সোচ্চার কণ্ঠ তিনি আগেও রেখেছেন। এবং আমার ধারণা এবং আমরা বিশ্বাস করতে যে এই বিষয়ে বাইডেন এটা কন্টিনিউ করবেন। এটা আমাদের জন্য একটা স্বস্তির বিষয়, আমাদের দক্ষিণ এশিয়ার এই প্রেক্ষাপটে আমাদের জন্য একটা স্বস্তির। এবং আমি আরও স্বস্তি পেতে চাই, আরও আস্থা রাখতে চাই যে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা এবং আমাদের যে মানবাধিকার যে পরিবেশ, আমাদের যে গণতান্ত্রিক পরিবেশ, আমাদের যে বাক স্বাধীনতার পরিবেশ, এটি নিয়েও বাইডেন প্রশাসন হয়তো বা সোচ্চার ভূমিকা রাখবেন, সে আশাটিও আমি করতে চাই। অধ্যাপক আব্দুল্লাহ তাহের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। মোহাম্মদ শফিউল্লাহ, যেটি অধ্যাপক আব্দুল্লাহ তাহের বলছিলেন যে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার এসব বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নতুন প্রেসিডেন্ট হয়তো বিবেচনা আনার যে আহ্বান জানিয়েছেন। আপনার কাছে যদি প্রশ্ন রাখতে চাই যে জো বাইডেনের রানিং মেট হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন, কমলা হ্যারিস, তিনি একজন ইন্ডিয়ান এবং একজন নারী। এই প্রথম মার্কিন ইতিহাসে যে কোনো ভারতীয় বংশোদ্ভূত কোনো নারী সেখানে সর্বোচ্চ পদে গেলেন। কমলা হ্যারিসের এই রাজনৈতিক উত্থানকে আপনি কীভাবে দেখছেন? থ্যাংক ইউ। আপনার যেটা বললেন প্রথমে, যেটা ভোটের ব্যাপার, বাংলাদেশের ব্যাপার যেটা বললেন, দেখেন এখানে ভোট ইজ ফান্ডামেন্টাল রাইটস। মানুষ কিছু অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, তার ভিতরে এটাও একটা অধিকার ভোট। সে তার শাসক নির্বাচন করবে, যাকে পরিচালনা করবে সে নির্বাচন করার অধিকার, তার জন্মগত অধিকার। এটাকে হরণ করার কারো ক্ষমতা নেই। যিনি করবেন তিনি অন্যায় করছেন, রাষ্ট্রের প্রতি অন্যায় করছেন,
রাষ্ট্রের জনগণের প্রতি অন্যায় করছেন। সুতরাং আজকে যদি বাইরে থেকে যদি এটার উপর প্রেশার আসে, কেন আসতে হবে, কেন আমার তাকে দেখে শিখতে হবে। আজকে আমেরিকান দেখেন এইভাবে একটা ভোট হয়ে গেল, যেখানে একটা অত্যন্ত পিসফুলভাবে একজন অনাকাঙ্ক্ষিত একজন প্রেসিডেন্টকে তার ক্ষমতাচ্যুত করেছে, সম্পূর্ণ পিসফুল ওয়ে, তাই না? দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। সেখানে জনগণের ক্ষমতায়ন, আজকে প্রতিটি আমেরিকানের ক্ষমতা চূড়ান্তভাবে সে প্রকাশ করেছে যে এই দেশ আমার, আমার ক্ষমতা, আমি তোমাকে রাখবো বা আমি তোমাকে রাখবো না, এটা আমাদের জন্মগত অধিকার। সুতরাং এখানে যে হস্তক্ষেপ করবে তাদের সুফল তো কোনো ভালো হয় না, অতীতে কোনো দেশে হয়নি, তাই না? মধ্যপ্রাচ্যে অনেক 30 বছর 40 বছর ক্ষমতা ছিল, পরিণতি খুব করুণভাবে তাদের ক্ষমতা পরিণত হয়েছে। সুতরাং এটা তো আছেই। এখানে যদি হিউম্যান রাইটসের উপর যদি আঘাত, যদি কোনো রকম প্রেশার আসে, এটা আসবেই। কারণ যেখানে যে দেশে আপনার যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড চলতে থাকে, তাহলে তো সেখানে তো বাইরের থেকে প্রেশার আসবেই, তাই না? কারণ এটা ইন্টারলিঙ্কড ওয়ার্ল্ড। ইন্টারলিঙ্কড ইন দি সেন্স দ্যাট আমি আপনাকে সাহায্য করছি একটা ব্যাপারে, কিন্তু আপনাকে এই মেনে চলতে হবে। আমি আপনার গার্মেন্ট কিনছি, আপনাকে দেশে আমি ইনভেস্ট করছি, আপনাকে আমি হেলথ সেক্টরে, এডুকেশন সেক্টরে, বিভিন্ন সেক্টরে, আপনাকে সোশ্যাল সেক্টরে আমি আপনাকে হেল্প করছি, কিন্তু আপনার তো এগুলো আপনার নিজের স্বার্থে করা হচ্ছে আপনার জনগণের জন্য, তাই না? কি আচ্ছা, এখানে যেটা প্রশ্নটা করলেন সময় কম, আপনি শেষ প্রশ্নটা কী ছিল আপনার? কমলা হ্যারিস। হ্যাঁ, দেখুন, এটা উনি ইন্ডিয়ান না, উনি ইন্ডিয়ান অরিজিন, ওনার মা ইন্ডিয়ান, ওনার বাবা হলো জামাইকার, উনি আফ্রিকান বলা হয় ওদেরকে, আফ্রিকান আমেরিকান বলা হয় অরিজিন। এটা দেখেন, এটা যে আমেরিকা ইজ ল্যান্ড অফ অপরচুনিটি যে কথাটা বলা হয় তার দ্বিতীয় প্রমাণ। প্রথম প্রমাণ হলো বারাক ওবামা, একটা মাইনরিটি, একটা কালার্ড, একটা আফ্রিকান অরিজিনাল লোক, সে প্রেসিডেন্ট হয়েছে। ল্যান্ড অফ অপরচুনিটি বলে সম্ভব হয়েছে। আবার কমলা হ্যারিসের সে একই অবস্থা, সে আফ্রিকান অরিজিন, ইন্ডিয়ান অরিজিন, মাইনরিটি কমিউনিটির লোক, কিন্তু সে ভাইস প্রেসিডেন্ট হয়েছে, মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়েছে। এবং যদি কোনো, আল্লাহ না করি, যদি কোনো রকম প্রেসিডেন্টের যদি স্বাস্থ্যগত কোনো কারণে কিছু হয়, তাহলে কিন্তু শি উইল বি দ্য প্রেসিডেন্ট, আপনার আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যেতে। সুতরাং এটা একটা নারীদের জন্য ক্ষমতায়ন বিশ্বে, এটার প্রমাণ যে একটা নারী কোথায় উঠতে পারে। এবং এটা আমেরিকান জনগণ, দেখা যায় হোয়াইট মেজরিটি, কিন্তু আমেরিকান জনগণ, হোয়াইট মেজরিটি দেশেও কিন্তু এই ধরনের একজন আপনার তার নিজের কোয়ালিটির জন্য ডেমোক্রেসি আছে বলেই সেই দেশে সম্ভব হয়েছে। এটা কিন্তু আমার বলব বিশ্বের মহিলাদের জন্য অত্যন্ত সুখবর, এবং যে কোনো দেশ রাষ্ট্রের প্রতি একটা অব্লিগেশন যে মহিলাদেরকে সামনে আসতে সুযোগ করে দিতে হবে। মোহাম্মদ শফিউল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিবলি ইসলাম, আপনার কাছে যেতে চাই, যেটি কমলা হ্যারিস নিয়ে আলোচনা করছিলাম, যে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি জায়গায় তিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এবং একটি মাইনরিটি পিপলের অংশ হিসেবেও তিনি সেখানে প্রতিনিধিত্ব করবেন। সর্বোপরি আমাদের সঙ্গে, অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে বা ভারতীয় অঞ্চলের সম্পর্কের ক্ষেত্রে কমলা হ্যারিসের ভূমিকাটা কী হতে পারে, বা সে থাকাতে কি মার্কিন নীতিতে আমাদের কোনো প্রভাব আসবে কিনা? আসলে ধন্যবাদ। না, আমাদের পবিত্র সংবিধানে একটা কথা আছে, ধর্ম যার যার, কিন্তু মানে মানে আমরা বলি যে ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমাদের সবার, তাই না? তো সেই জায়গা থেকে যদি চিন্তা করেন, আমেরিকানরা ওইভাবেই চিন্তা করে, কে কালো কে সাদা। হ্যাঁ, ডেফিনেটলি রেসিস্ট থট আউটরেজিয়াসলি একটা ডেভেলপ করেছিল, এবং সেই জায়গা থেকে হয়তো তারা সরে এসছে, এবং এই নির্বাচনের রায় সেটি প্রমাণ করে। কিন্তু আমার যেটি মনে হয় যে এই কমলা হ্যারিস বা জো বাইডেন, তারা যেই হোক না কেন, মানে তাদের অরিজিন যেখানেই হোক, তারা ইউএস ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হিসেবেই তাদের পলিসিকে আপহোল্ড করবেন। সেক্ষেত্রে আমাদের দেশে একটি দল যেমন চিন্তা করে যে মানে কি, যে হিলারি ক্লিনটন যদি আসে তবে হয়তো বাংলাদেশের সরকার পরিবর্তন হয়ে যাবে। এটি যেমন আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য একটি লজ্জার ঘটনা বা এই ধরনের চিন্তা, তো একইভাবে এখনো যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে হয়তো আমরা আসলে সঠিক জায়গায় নেই, বা আত্মমর্যাদা বা সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারিনি। হ্যাঁ, তবে আপনি যে প্রশ্নটি করেছেন যে এখন আমাদের বাংলাদেশের সাথে পলিসির ক্ষেত্রে কি পরিবর্তন, যেমন আমাদের সবচেয়ে বড় ডিমান্ড যেটি ছিল সেটা হচ্ছে জিএসপি সুবিধা, যেটা 2012 সালে উইথড্র করা হলো।
13-তে উইথড্র করা হলো আমাদের রানা প্লাজা ঘটনার পরে, যেখানে 1132 জন শ্রমিক মারা গেল, প্রায় 250 শ্রমিক আহত হলো। তো সেই জায়গা থেকে আমাদের অর্থনীতিতে একটা বিশাল, যেমন 2010-এ যখন জিএসপি সুবিধা ছিল আমরা প্রায় এক্সপোর্ট করতাম $4,293 মিলিয়ন, এবং 2019-এ সেটা গিয়ে দাঁড়ায় $6,687 মিলিয়ন। সুতরাং একটা বড় বাজার আমাদের জন্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো সেইখানে জিএসপি সুবিধা কিন্তু আমাদের গার্মেন্ট প্রোডাক্টে কখনো ছিল না, এবং সেইখানে তারা কিছু গাইডলাইন যায় যে আমাদের শ্রমিকদের অবস্থার উন্নয়ন, শ্রমিকের চাকরির পরিবেশ উন্নয়ন, এনভায়রনমেন্ট, এবং যে গাইডলাইন গুলো দেয়, যে শ্রমিকের অধিকার, যে গাইডলাইন গুলো আমরা ফলো করার চেষ্টা করছি, এবং বর্তমান সরকার সেটা ফলো করার চেষ্টা করছে। তবে আসলে জিএসপি সুবিধা বাংলাদেশের মার্কিন বাজারে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশে তেমন গুরুত্ব বহন করে না, কারণ শিবুল ইসলাম, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আমাদের আলোচনা শেষ করতে হবে, হাতে সময় নেই। আচ্ছা, আমি 2 লাইনে শেষ করে দিচ্ছি। সুতরাং আমাদের এখন আর আসলে সেই সম্ভাবনা নাই জিএসপি তে যাওয়ার, কারণ লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে আমরা গ্রাজুয়েট হব আবার 2024 সালে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে সাউথ এশিয়ার যে পলিসি, সেখানে তো অবশ্যই কিছু ইন্টারন্যাশনাল লিডারশিপের যে কোয়ালিটি, সেটা জো বাইডেন বা কমলা হ্যারিস দুজনেরই রয়েছে। সেই জায়গা থেকে কিছু হয়তো পরিবর্তন হতে পারে, এবং সেটা হবে ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন, ফর বেটার ফিউচার, ফর ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি অ্যান্ড আপহোল্ডিং দ্য ইন্টারন্যাশনাল ব্রাদারহুড। এবং আমরা সেই প্রত্যাশাই করি বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের জনগণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের শিবুল ইসলাম, কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক আব্দুল্লাহ তাহের এবং মোহাম্মদ শফিউল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।